Hello everyone, this is Lokhi. Welcome all of you to a new episode of Didiri School. How are you all? Hope you all are safe and sound in your home by the grace of Almighty. I think you all can guess what will be our lesson today by seeing the thumbnail and title. Yes, today's our lesson is right form of verb. First of all, we have to know what is right form of verb. Verb কি? Verb অর্থ ক্রিয়া, রাইট অর্থ সঠিক, ফর্ম অর্থ গঠন, অর্থাৎ ক্রিয়ার সঠিক গঠন। একটা সেন্টেন্সে ক্রিয়া কোন ফর্মে বসবে বা ভার্বটা কোন ফর্মে বসবে সেটাই কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের মূল কথা। তোমরা যারা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য বলছি, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের 4 নাম্বার কোশ্চেনে কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব থাকে। একটা প্যাসেজ দেয়া থাকে, সেখানে কিছু ফিল ইন দ্য গ্যাপ থাকে এবং উপরে কিছু ভার্ব দেয়া থাকে, সেখানে বলা হয় ফিল ইন দ্য গ্যাপ ইউজিং রাইট ফর্মস অফ ভার্ব, অর্থাৎ ক্রিয়ার সঠিক গঠনটি সেখানে লেখাও। তাহলে আজকে আমরা কাজ করছি নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের ইংলিশ সেকেন্ড পেপারের 4 নাম্বার কোশ্চেনের জন্য। এটা তো গেল এসএসসি পরীক্ষার্থীদের জন্য। এইচএসসি পরীক্ষার্থীদের জন্যও কিন্তু এটা সেমভাবে ইম্পর্ট্যান্ট। ইভেন যারা ডিগ্রি সেকেন্ড ইয়ার এবং অনার্স ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনার্স সেকেন্ড ইয়ারের কম্পালসারি ইংলিশ আছে, তাদের জন্যও কিন্তু এটা ইম্পর্ট্যান্ট। অ্যান্ড যারা জব সিকার, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছো, তাদের জন্যও কিন্তু রাইট ফর্মস অফ ভার্বটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ ভার্ব। আমরা ভার্বের ক্লাসে জেনেছি ভার্ব ইজ আ অ্যাকশন ওয়ার্ড। ভার্বের উপর কিন্তু বিস্তারিত একটা ক্লাস আছে দিদির স্কুলে, যারা দেখোনি এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে সেই ক্লাসের লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো। ভার্ব কি? ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। ভার্বের কতগুলো রূপ আছে আমরা প্রথমে একটু দেখে নেব। ভার্বের কতগুলো রূপ আছে সেটা যদি আমরা না জানি তাহলে কিভাবে আমরা রাইট ফর্মস অফ ভার্বটা করব। ওকে, তো ভার্বের আমরা যখন ভয়েস করেছি বা টেন্স করেছি বা ভার্বের ক্লাসটা করেছি তখন V1, V2, V3 আমরা করেছি, তাই না? তো আমরা দেখি ভার্বের কয়টা রূপ। ভার্বের মোট 5টা রূপ আছে, V1, V2, V3, V4, V5। তো আমি যদি একটা ভার্ব এখানে লিখি তাহলে তোমাদের এই 5টা ভার্বের যে ফার্স্ট ফর্ম আছে সেটা বুঝতে সুবিধা হবে। মনে করো আমি রান লিখলাম, RUN, রান। রান অর্থ কি? দৌড়ানো, রান। এটা হচ্ছে V1 অর্থ, V1 মিনস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের বর্তমান রূপ হচ্ছে V1। V2টা কি? V2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। রানের V2 হচ্ছে ran। ওকে ওকে, V3টা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। V3টা ফার্স্ট পার্টিসিপল। রানের V3 আবার রানই হয়, রান, র্যান, রান। এরপরে আছে V4। আমি যখন টেন্সের ক্লাস করেছি, ভার্বের ক্লাস করিয়েছি, ভয়েসের ক্লাস করেছি, V1, V2, V3 দিয়েই তোমাদেরকে বুঝিয়েছি, কারণ প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপলটাই বুঝিয়েছি। V4 কোনটা? V4 হচ্ছে ভার্বের সাথে এজ যোগ হওয়া, রানস। আর V5 কোনটা? ভার্বের সঙ্গে ING যোগ হওয়া। ওকে, তো আমরা আবার একটু রিভিশন দিয়ে নিই যে ভার্বের কয়টা রূপ। ভার্বের 5টা রূপ। V1 মিনস কি? V1 মিনস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, V2 মিনস ভার্বের পাস্ট ফর্ম। V3 মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। V4 মিনস ভার্বের সঙ্গে এস যোগ হয়, এস বা ইয়ে যোগ হয়। V5 মিনস ভার্বের সঙ্গে ING যোগ হয়। এইগুলো হচ্ছে ভার্বের বিভিন্ন ফর্ম বা ভার্বের বিভিন্ন রূপ। এই যে ভার্বের এতগুলো রূপ আমি দেখালাম, কেন দেখালাম? কারণ আমাদের প্রশ্নই কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক রূপ। তো তোমরা যে কোনো বইতে রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে অনেক রুলস আছে। তো সেই রুলসগুলো মুখস্থ না করে আমরা সহজে কিভাবে করতে পারি তার জন্যই কিন্তু তোমাদেরকে ভার্বের এই ফর্মগুলো দেখালাম। এখন এই ফর্মগুলো কোথায় কোথায় বসে সেটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু এত রুলস আমাদের মুখস্থ করতে হবে না। তো এখন আসি, এই যে V1 থেকে V5 পর্যন্ত ভার্বগুলো কোথায় কোথায় বসে, এগুলো যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের এত রুলস মুখস্থ করতে হবে না। প্রথমে আসি V1। V1 মানে কি? প্রেজেন্ট ফর্ম। তো ভার্বের প্রেজেন্ট ফর্মটা কোথায় বসে? যদি কোনো সেন্টেন্সে বর্তমানকালে কোনো কাজ করছে বা করি এরকম বোঝায় সেটাকে V1, অর্থাৎ প্রেজেন্ট
ইনডিফিনিট টেন্স যদি বোঝায় তাহলে কিন্তু কি হয় V1 হয়। আর আরেকটি কথা, রাইট ফর্মস অফ ভার্ব করার জন্য কিন্তু টেন্সের জ্ঞান অবশ্যই থাকতে হবে। টেন্স নিয়েও কিন্তু দিদির স্কুলে বিস্তারিত একটি ক্লাস আছে, যারা দেখোনি এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে সেই ক্লাসটা দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো। তো V1 কোথায় বসে? কোনো সেন্টেন্স দ্বারা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝায় তাহলে কি বসে V1, এবং সেটা যদি সেই সেন্টেন্সটার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে অন্য কোনো পারসন হয় তাহলেই কিন্তু V1টা বসে। যদি আমি একটা সেন্টেন্স লিখি, হি র্যান ইন দ্য সান, তো এই সেন্টেন্সটাকে যদি আমি প্রেজেন্ট সেন্টেন্স মনে করে এই রাইট ফর্মস অফ ভার্বটা বসাই তাহলে কি হবে? হি রানস, কারণ এখানে কিন্তু V2 আছে। হি রানস ইন দ্য সুইম। ওকে, তো এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, কি বলেছি যে যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সেন্টেন্সের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে অন্য কোনো নাম্বার বা পারসন হয় তাহলে কিন্তু V1 অর্থাৎ রান হয়। এইখানে যদি এরকম থাকতো তাহলে কি হতো? আই ক্যান ড্যাশ ব্র্যাকেটে র্যান আছে ভেরি ফাস্ট, আই ক্যান রান। ওকে, আই ক্যান রান ভেরি ফাস্ট। তাহলে কি হলো? যদি সেন্টেন্সটা দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝায় এবং সেই সেন্টেন্সের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে অন্য কোনো পারসন হয়, যেমন ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পারসন প্লুরাল হয়, সেক্ষেত্রে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 হয়। আরেকটা কথা, যদি ওই ভার্বটার আগে কোনো মডাল অক্সিলিয়ারি থাকে তাহলে কিন্তু V1 হয়, যেমন ক্যানটা একটা মডাল অক্সিলিয়ারি, সুতরাং এটার পরে যে ভার্বটা হবে সেটা বেস ফর্ম অর্থাৎ V1 হবে। ওকে, এবার আসি V2 হচ্ছে ফার্স্ট ফর্ম। যদি কোনো সেন্টেন্স দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝায় তাহলে কিন্তু কি হয়? V2 হয়। কি বললাম? যদি কোনো সেন্টেন্স দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝায় তাহলে সেই ক্ষেত্রে কি হয়? V2 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম হয়। এবার আসি V3 কোথায় হয়? যদি কোনো সেন্টেন্স দ্বারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স বোঝায় কিংবা প্যাসিভ ফর্ম বোঝায়, ওকে, ভয়েসের প্যাসিভ ফর্ম বোঝায়, সেক্ষেত্রে কিন্তু V3 হয়। সেক্ষেত্রে কি হয়? V3 হয়। এবং তার আগে একটা V3 বসানোর একটা নিয়মও আছে, কেন V3 হবে তার বোঝার আগে কিন্তু আরেকটা থাকে, যেমন যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হ্যাভ বা হ্যাজ থাকে। ওকে, যদি ফার্স্ট পারফেক্ট হয় তাহলে কি হবে? হ্যাড থাকে। আর যদি প্যাসিভ হয় তাহলে তার আগে একটা হেল্পিং ভার্ব থাকে। ওকে, তো আমি একটুখানি যদি এক্সাম্পল লিখে দিই, দেখো আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি, হি হ্যাজ ড্যাশ ফিনিশ হিজ হোমওয়ার্ক। তো এই যে ভার্বটা ফিনিশ, ভার্বটাকে একটা রাইট ফর্ম দিতে হবে, সে তার হোমওয়ার্ক শেষ করেছে। তো কোনো সেন্টেন্সে যদি হ্যাজ বা হ্যাড থাকে এবং তারপর একটা ভার্ব থাকে, সেই ভার্বটাকে কি করতে হবে? V3 রূপ অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল করতে হবে, কারণ সেটা কি হয়ে যায়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা ফার্স্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। তাহলে কি হবে? হি হ্যাজ ফিনিশড, হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক। আবার হ্যাজটা যদি কখনো মূল ভার্ব হিসেবে ইউজ হয় সেক্ষেত্রে কিন্তু পরের ভার্বটা পার্টিসিপল হিসেবে ইউজ হতে পারে। হ্যাজ মাঝে মাঝে কিন্তু কি হয়? মেইন ভার্ব হিসেবে ইউজ হয়, সেক্ষেত্রে কারো কোনো কিছু পজিশন বোঝায়। ওকে, নেক্সট এক্সাম্পল, দ্য ওয়ার্ক ইজ ড্যাশ, এখানে এসে ফিনিশ বাই হিম। এটা দ্বারা কি বোঝাচ্ছে? বাই যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে প্যাসিভ। ওকে, আর যদি কোনো সেন্টেন্স প্যাসিভ হয়, প্যাসিভে অলওয়েজ ভার্বটা কি হয়? V3 হয়। তাহলে দ্য ওয়ার্ক ইজ ফিনিশড,
দ্য ওয়ার্ক ইজ ফিনিশড বাই হিম, কাজটি তার দ্বারা শেষ হয়েছে। অনেক সময় আমরা কি করি, রাইট ফর্মস অফ ভার্ব করার সময় যে ইজ আছে তাহলে পরের ভার্বটার সঙ্গে বোধ হয় আইএনজি যোগ হবে। নো, কোনো সেন্টেন্সে যদি বাই থাকে সেই সেন্টেন্সটা দ্বারা যদি প্যাসিভ বোঝায় তাহলে কি করব, ভার্বটা V3 করে দেব। তাহলে নিশ্চয়ই বুঝেছি V3 কোথায় হবে। আবার একটু বলি, যদি কোনো সেন্টেন্স দ্বারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স কিংবা সেন্টেন্সের প্যাসিভ ফর্ম বোঝায় তাহলে কিন্তু কি হবে, V3 বা পাস্ট পার্টিসিপেল হবে। ওকে, এরপরে আসি V4। V4 অর্থ কি, ভার্বের সাথে এস বা ই এর যোগ হওয়া। এটা কোথায় বসে, ঠিক V1 এর মতো। কোনো সেন্টেন্স দ্বারা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বোঝায় তাহলে সেখানে V4 বসে, এবং সেক্ষেত্রে একটা শর্ত আছে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ওকে, তো আমি যদি একটু লিখি, হি রাইট আ লেটার। ওকে, তো সেক্ষেত্রে কি হবে, হি রাইটস আ লেটার। কারণ কি, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বাট যদি এমন হতো হি ক্যান ড্যাশ রাইট আ লেটার, তখন কিন্তু এই এস বা ইএসটা যোগ হতো না। কেন, প্রথমেই বলেছি যে কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরে যদি কোনো মডেল অক্সিলিয়ারি থাকে, তারপরে যদি একটা ভার্ব থাকে সেক্ষেত্রে V1 হয়, সেক্ষেত্রে কিন্তু V4 হবে না। বাট যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বোঝায় এবং সেই সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে, V4। তো V4 আর V1 কিন্তু একই রকম, একই নিয়ম। ওকে, এবারে আসি V5, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম কোথায় বসবে। যদি কোনো সেন্টেন্স দ্বারা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স বোঝায়, সেক্ষেত্রে একটা অক্সিলিয়ারি ভার্বের পরে আইএনজি বসে, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি বা V5 বসে। ওকে, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am is are, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে was were এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে shall be বা will be। এরকম যদি থাকে তারপরে কি হয়, ভার্বের আইএনজি। অর্থাৎ কি বললাম, কোনো সেন্টেন্স দ্বারা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস কিংবা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বোঝায় সেক্ষেত্রে ভার্বের V5 বা ভার্বের সঙ্গে আইএনজি ফর্মটা বসে। এবং তার আগে একটা শর্ত থাকতে হবে, কি হবে, যদি প্রেজেন্ট টেন্স হয় am is are থাকবে তার আগে, ভার্বটার আগে। পাস্ট কন্টিনিউয়াস হলে ভার্বেরটার আগে, সেই আইএনজি ফর্মটার আগে was were থাকতে হবে। এবং যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে কি থাকবে, shall be বা will be। ওকে, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স ছাড়াও ভার্বের আইএনজি ফর্মটা কোথায় বসে, যদি কোনো সেন্টেন্সে ওই ভার্বটা জেরান্ড হিসেবে বসে তাহলেও কিন্তু আইএনজি ফর্ম নিয়ে বসবে। ওকে, এবং সেক্ষেত্রে জেরান্ডটা নাউন হিসেবে কাজ করে। ওকে, তো আমরা রানিংয়ের এইটার একটা উদাহরণ লিখি। V5 এর একটা এক্সাম্পল যদি আমরা রেখি, দেখো আমি এখানে 3টে এক্সাম্পল লিখেছি। হি ইজ ড্যাশ, এখানে ভার্বটা আছে রিড, হি ড্যাশ রিড দেন, আর সুইম ইজ এ গুড এক্সারসাইজ। আমি কি বলেছিলাম, কোন কোন ক্ষেত্রে V5টা বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস কিংবা কোনো ওয়ার্ড যদি জেরান্ড হিসেবে ইউজ হয়, কোনো ভার্ব যদি জেরান্ড হিসেবে ইউজ হয়। ভার্ব তো জেরান্ড হিসেবে ইউজ হলে সেটা আর ভার্ব থাকে না, নাউন হয়ে যায়। যদি কোথাও কখনো ভার্বটা দেয়া থাকে এবং সেক্ষেত্রে যদি মনে হয় এটা জেরান্ড হিসেবে ইউজ হয়েছে, সেন্টেন্সে প্রথমেই থাকে, সেক্ষেত্রেও কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি হয়। তো আমরা একটু এক্সাম্পলগুলো করে দেখি। হি ইজ রিড দেয়া আছে, তাহলে কি করব, হি ইজ রিডিং। কি বলেছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে গেলে ভার্বের আগে একটা, এই যে রিডিংয়ের আগে একটা am is are থাকতে হবে। ইজ আছে, তাহলে এটা আমরা বুঝতে পারছি হি ইজ রিডিং হবে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে। ওকে, হি ড্যাশ রিড দেন, সে তখন পড়ছিল, অতীতকালের মানে করছিল কাজটা বোঝাচ্ছে। তার মানে
পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে, তাহলে কি করব, অনেক সময় কিন্তু এরকম থাকে অক্সিলিয়ারি ভার্বটা না দিয়েও কিন্তু এরকম একটা ভার্ব দেওয়া থাকে, কিন্তু পরের টুকু পুরো সেন্টেন্সটা পড়ে আমাদেরকে বুঝতে হয় এই সেন্টেন্স দ্বারা কোন টেন্স বোঝাচ্ছে। তাহলে কি হবে, হি ওয়াজ দেন, তখন, সে তখন করছিল, মানে কি অতীতকালে কোনো কিছু একটা করছিল তেমন বোঝাচ্ছে। হি ওয়াজ রিডিং দেন। ওকে ওকে, এরপরে আছে সুইমিং ইজ, সুইম একটা গ্যাপ আছে, ওকে এখানে একটা গ্যাপ আছে, তারপরে ব্র্যাকেটে সুইম ভার্বটা দেওয়া আছে, ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতারটা ভালো মানে এক্সারসাইজ। তো এটা কিন্তু সুইমটা কিন্তু ভার্ব হিসেবে আছে এখানে, তো এটাকে আমাদেরকে বসাতে হবে, একটা সেন্টেন্স করতে হবে। তো যেহেতু এখানে একটা আছে ভার্ব আছে, তো সেন্টেন্সের প্রথমেই কখনো ভার্ব বসে না, হ্যাঁ বসে, কোন ধরনের সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্সে, বাট এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স না। তো এটাকে আমাদের যদি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হয় তাহলে কি করতে হবে, এই সুইমটাকে আমাদেরকে নাউন করে ফেলতে হবে। তাহলে কি করতে হবে, জেরান্ড হিসেবে ইউজ করতে হবে। তো জেরান্ড হিসেবে যখন ইউজ হয় কোনো ভার্ব, সেক্ষেত্রেও কিন্তু আইএনজি হয়। তো আমরা এটাকে যদি সুইমিং করে দিই, সুইমিং, দেখো ভার্ব ছিল, সেটাকে আমরা জেরান্ডে পরিণত করে দিচ্ছি, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতার একটা ভালো। তো নিশ্চয়ই আমরা বুঝে গেছি V1 V2 V3 V4 এবং V5 কি, এবং সেটা কোথায় কোন ক্ষেত্রে ব্যবহার হয় সেটা নিশ্চয়ই বুঝে গিয়েছি। আর রাইট ফর্মস অফ ভার্ব এত ভাস্ট একটা চ্যাপ্টার একটা ক্লাসে কভার করা সম্ভব নয়। তো এটা কিন্তু আজকে তোমাদের প্রাথমিক একটা ধারণা। ওকে, এই যে ফর্মগুলোর ধারণা দিলাম এবং কে কোথায় বসে, এটা কিন্তু একদম প্রাথমিক একটা ধারণা, এটা তোমাদের ফার্স্ট ওয়ার্ড। তো এখন আমরা কি করব, তোমাদের নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছো বা এইচএসসি বা বিভিন্ন একাডেমিক পরীক্ষার্থী যারা আছো, তাদের পরীক্ষাতে কেমন আসে প্রশ্নটা, আমি তেমন একটা প্রশ্ন এখন সলভ করে দেখাবো। এরপরে আরও 2-3টা ক্লাস আসবে, সেখানে আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা এক্সাম্পলের সাথে সাথে রুলসগুলো দেখাবো। তো চলো আমরা এখন একটা এক্সাম্পল সলভ করে ফেলি। ওকে, দেখো আমি এখানে একটা এক্সাম্পল লিখে নিয়েছি, অর্থাৎ তোমরা নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছো, তোমাদের পরীক্ষাতে ঠিক এমনভাবে আসে, উপরে 10টা ভার্ব দেওয়া থাকে, এরকম একটা গ্যাপ দেয়া থাকে, এখানে এবিসিডি দেয়া থাকে, এবিসিডিগুলো আমি স্কেপ করে গিয়েছি। কি থাকে, এই সেন্টেন্সগুলো পড়ে, প্যাসেজটা পড়ে কোন ভার্বটা এখানে হবে এবং সেই ভার্বটার কোন গ্রুপটা এখানে বসবে সেটাই কিন্তু এখান থেকে চুজ করে নিয়ে এখানে বসাতে হয়। তো আমরা একটু ঝটপট এটাকে সলভ করে ফেলি। অন এ রেইনি ডে ইট ড্যাশ অল ডে লং, বৃষ্টির দিনে এটা কি হয়, এটা বৃষ্টি হয়। ইট রেইনস অল ডে লং, এটা কি বোঝাচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাচ্ছে, বৃষ্টির দিনে তো বৃষ্টিই হবে, তাহলে এখান থেকে কি হবে, রেইন ভার্বটা হবে এবং সেই রেইনের সঙ্গে কি হবে, সেটা রেইনটার কোন রূপটা হবে, V4 রেইনস হবে, RAINS রেইনস, ইট রেইনস অল ডে লং। কি বলেছিলাম, কোনো সেন্টেন্স দ্বারা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝায় এবং সেই সেন্টেন্সের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে V4 অর্থাৎ ভার্বের সঙ্গে S বা ES হয়। অন এ রেইনি ডে ইট রেইনস অল ডে লং, বৃষ্টির দিনে সারাদিন ধরে বৃষ্টি হয়, এটা একটা প্রেজেন্ট ফর্ম বোঝাচ্ছে এবং ইটটা এখানকার সাবজেক্ট, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরা হয়, তো রেইনস হবে। ওকে, দ্য স্কাই ইজ নট ড্যাশ, দ্য স্কাই কি থাকে না, আকাশ কি, আকাশ দেখা যায় না তখন, তাই না? তো এখান থেকে কোন ভার্বটা হবে, সি, সির কোন রূপটা হবে, সিন হবে। কেন সিন হবে, কি বলেছিলাম, কোনো সেন্টেন্স দ্বারা যদি প্যাসিভ বোঝায়, কোনো সেন্টেন্স দ্বারা যদি প্যাসিভ ফর্ম বসায় তাহলে সেক্ষেত্রে V3 হয়। কি দেখে বুঝলাম যে এটা আমরা প্যাসিভ বলছি, দ্য স্কাই ইজ নট, দেখো বলেছিলাম যে প্যাসিভ হতে গেলে কি লাগে, V3 তো লাগেই, তার আগে একটা অক্সিলিয়ারি ভার্ব লাগে, ইজটা যদিও আছে, ইজটা যদিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু এটা দ্বারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে না, আকাশটাকে দেখা যায় না সরাসরি, না অন্য কেউ, মানে যে কেউ দেখতে পারে না, সুতরাং এটা এই সেন্টেন্সটার দ্বারা প্যাসিভ বোঝাচ্ছে এবং একটা ইজ আছে, এই সেন্টেন্সটার ভিতরে একটা ইজও আছে, অক্সিলিয়ারি ইজও আছে, সুতরাং আমরা এটাকে সিন বসাবো। ওকে, নান ক্যান ড্যাশ আউট উইদাউট অ্যান আমব্রেলা, কেউই বাইরে যেতে পারে না ছাতা ছাড়া। ক্যান আছে, প্রথমেই বলেছিলাম কোনো সেন্টেন্সে যদি কোনো মডাল অক্সিলারি থাকে তারপরে যে ভার্বটা হয় সেটার পরে V1 হয়, তাহলে কি হবে, নান ক্যান গো আউট উইদাউট অ্যান আমব্রেলা, কেউই ছাতা ছাড়া বাইরে যেতে পারে না। ওয়াটার ড্যাশ অন রোডস,
পানি জমে যায়, পানি জমে যাওয়ার ইংরেজি স্ট্যান্ড দিলেও হয়, রিমেইন দিলেও হয়। তো আমরা স্ট্যান্ডস দিলাম, ওয়াটার স্ট্যান্ডস। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাচ্ছে সুতরাং আমরা ভার্বের V4 ইউজ করব। ওকে, ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরে। ওকে, অ্যাজ এ রেজাল্ট রোড ড্যাশ মাডি অ্যান্ড স্লিপারি। ফলশ্রুতিতে কি হয়, রাস্তাগুলো মানে কাদা এবং পিচ্ছিল হয়ে পড়ে। তো সেক্ষেত্রে কি হবে, বিকাম। অ্যাজ এ রেজাল্ট রোডস বিকাম, হয়ে যাওয়ার ইংরেজি বিকাম। আমরা V1টাই বসাবো কারণ রোডস প্লুরাল বোঝাচ্ছে, সুতরাং বিকাম। অ্যাজ এ রেজাল্ট রোডস বিকাম মাডি অ্যান্ড স্লিপারি। ইন দ্য ঢাকা সিটি দ্য রোডস অ্যান্ড স্ট্রিট ড্যাশ আন্ডার ওয়াটার। ঢাকা শহরে রাস্তাঘাটগুলো কি চলে যায়, পানির নিচে চলে যায়। ওকে, ইন ঢাকা সিটি দ্য রোডস অ্যান্ড স্ট্রিটস রিমেইনিং আন্ডার ওয়াটার ফর আওয়ার্স টুগেদার ড্যাশ মাস ইনকনভিনিয়েন্স কি করে, কজিং মাস, CAUSING কজিং। এটাকে আমরা কিন্তু সেই মানে নাউন করে ফেলছি, কজের সঙ্গে আইএনজি যোগ করে কজিং করে ফেলছি যেহেতু একটা ভার্ব হয়ে গেছে। ওকে, ভেহিকলস অ্যান্ড রিক্সা ক্যান। ভেহিকলস এবং রিক্সা কি করতে পারে না, চলতে পারে না। চলার ইংরেজি এখানে প্লে, বাট ক্যানের পরে একটা নট প্লে করে দিব। যানবাহন এবং রিক্সা চলতে পারে না। দ্য সাফারিংস অফ দ্য সিটি ডুয়েলার্স ড্যাশ নো বাউন্ডস। নো আছে ভার্বটা, নোজ নো বাউন্ড, মানে নোজ নো বাউন্ডটা হচ্ছে একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে সীমাহীন। দ্য সাফারিংস অফ দ্য সিটি ডুয়েলার্স নোজ নো বাউন্ডস। যদি কোনো জায়গায় প্রবচন থাকে মানে ফ্রেজ বা ইডিয়মস হয়, সেক্ষেত্রেও কিন্তু মানে V1 বা V4টা হয়। ওকে, গভর্নমেন্ট হ্যাজ অলরেডি ড্যাশ সাম স্টেপ টু সলভ দ্য প্রবলেম। এখানে কিন্তু হ্যাজ আছে, তো হ্যাজ এবং যদি সেন্টেন্সের ভিতর অলরেডি রিসেন্টলি থাকে সেক্ষেত্রে কিন্তু V3 হয়। তো আমাদের বাদ আছে বোধ হয় টেক ভার্বটা। তো গভর্নমেন্ট হ্যাজ অলরেডি টেকেন, কারণ কি বলেছিলাম, প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট টেন্স হলেও কিন্তু কি হয়, V3 হয় এবং সেখানে তার আগে একটা হ্যাভ বা হ্যাজ ভার্ব থাকে। তো হ্যাজ ভার্ব আছে, অলরেডি আছে, সুতরাং ভার্বে 3 বা পাস্ট পার্টিসিপেল হবে। তো নিশ্চয়ই আমরা বুঝে গিয়েছি যে কিভাবে রাইট ফর্মস অফ ভার্বটা করতে হয়। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি কারো কোনো প্রশ্ন বা মতামত থাকে প্লিজ কমেন্ট বক্সে লিখো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখতে উৎসাহিত করতে পারো। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর ভিডিওস। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে রাইট ফর্মস অফ ভার্বসের আরেকটি এপিসোড নিয়ে। ততক্ষণ ভালো থেকো সবাই, বাই বাই।